এদিকে একই শুনি জয়ধ্বনি, হ্যাঁ আর কত। এবার যে পদক্ষেপ, কঠিন পদক্ষেপ, এই প্রথমবারের মতন ঘটনা দেখেন, কলিজা, পুরোটাই কলিজা। আমি মনে করি বাঘের মতন একদিন বাঁচতে চলবে। এই শিয়াল, তারপর ঘেউ ঘেউ, এদের মতন নেকড়ের মতন দল বাইন্দা বাইচা টেচা লাভ নাই তো ভাই। উনি ইন্টারন্যাশনাল খিলাড়ি, উনি যে কোনো খেলাই খুব ভালো করে জানে। আর ওই যে আমাদের গল্পের সেই হিরোর মতো এমন একটা লোক আমরা নিয়ে বসাইছি যিনি হাসা কথাও কয় না, মিশা কথাও কয় না। একটা বোমা ফাটাইছে ভাই, বোমা ফাটাইছে। উনি এটা বুঝাই কইছে না না বুঝা কইছে, এটা খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ, খুব চিন্তার ব্যাপার। কথাটা কি জানেন, সন্তান নিজের মাকেই ফাঁসাই দিছে তার অজান্তে, অথবা ইচ্ছা কইরা জানি না, মনে হয় নিজের অজান্তে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তিনি ২৬ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলার মাঠটা বিশ্বব্যাপী। বাংলাদেশের জন্য একটা সুখবর হয়তোবা আসতে যাচ্ছে। আমি মনে করি যদি তিনি সেই জায়গাটায় পৌঁছাইতে পারেন, বসতে পারেন, ব্যক্তি হিসাবে না, বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হতে যাচ্ছে। অ্যান্তোনিও গুতেরেজ গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তিনি ২৬ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দৈনিক বণিক বার্তা একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেই রিপোর্টটা আমার বক্তব্যটা গত রমজান মাসে যা ছিল সেটার সাথেই তারা মোটিভেশন করে সুন্দর করে উপস্থাপন করেছেন। তাই দৈনিক বণিক বার্তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি জেনেছি যে দৈনিক বণিক বার্তা হলেন ব্যবসায়ীদের পত্রিকা, পাশাপাশি এটা সরকারের সাথে খুব রিলেটেড, ঘনিষ্ঠভাবে কাজ করেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও একজন ব্যবসায়ী। তাই এই ব্যবসায়ীদের পত্রিকা দৈনিক বণিক বার্তায় আজকে যে রিপোর্টটা করেছে যে মেক্সিকো থেকে শুরু করে আর্জেন্টিনা সহকারে সাউথ আমেরিকার ৫ জন এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সহ ৬ জন এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৭ জন আগামী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে। এরই মাঝে কে সবচাইতে শক্তিশালী, পাওয়ারফুল, এরই মাঝে ২ জন ছিলেন রাষ্ট্রপ্রধানও তারা ছিলেন, আর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র সেই ৭ জনের ভিতরে নোবেল বিজয়ী। তাই এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থান এই বাকি ৬ জনের চাইতে ঊর্ধ্বে আছে বলেই দৈনিক বণিক বার্তা আজকে ছাপিয়েছেন। এই নিউজটা ছাপানোর পিছনে আমি মনে করছি যে তারা রিয়েলিটিটার উপরেই ছাপিয়েছেন, কারণ আগামী ২৬ সালেই নির্বাচন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার প্রতিজ্ঞা করছেন। তার মানে ওনার কাছে সময় নাই ২৭ সাল, কারণ ২৬ সালের ৩১শে ডিসেম্বর শেষ হবে বর্তমান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সময়। ৩১শে ডিসেম্বর ২৬ সালে যদি ওনার সময় শেষ হয়, ১ জানুয়ারি ২৭ সাল থেকে নতুন মহাসচিবের দায়িত্ব নিতে হবে। এরই মাঝে নির্বাচন সম্পন্ন হবে ২৬ সালের শেষের দিকে এসে, এবং নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা হয়ে যাবে ২৬ সালের শেষের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করবেন ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচনটা করতে, আর এই নির্বাচনটা করতে গিয়ে যদি উনি কোনো বাধার সম্মুখীন হন তাহলে এটার সময়কাল বাড়ালেও আগামী অক্টোবরের বেশি, মানে আগামী বছর অক্টোবরের বেশি সময় উনি ক্ষমতায় থাকতে চাবেন না, কারণ শেষের ২ মাস উনি যদি মহাসচিব হন সেখানে যাওয়া এবং তার প্রস্তুতির জন্য সময়ের দরকার হবে। তাই বাংলাদেশে ২৬ সালে নির্বাচন হবে, এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হতে পারি। প্রিয় দর্শক, এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলার মাঠটা বিশ্বব্যাপী। এটা বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা ছোট্ট ক্ষুদ্রতম দেশ। মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া অনেক কষ্ট হয়। বড় একটা মানচিত্রের ভিতরে একদম ছোট একটি দেশ, বঙ্গোপসাগর ঘেঁষে এই বাংলাদেশটি, আর ৩ দিকে ভারত বেষ্টিত। তাই এই ছোট একটি বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পরে থাকতে হবে এবং পরে থাকবেন, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আমি জানি যে উনার অ্যাম্বিশন, উনার যে হাইলি অ্যাম্বিশন, সেই অ্যাম্বিশনই উনি পৌঁছার জন্য চেষ্টা করে যাবেন, এবং উনাকে সাপোর্ট করার মতন বর্তমান সময়ে যদি আমরা দেখি আমেরিকার দুপক্ষ উনার পাশে আছে। এক সময় উনি ডেমোক্রেটিকদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, ডেমোক্রেটিকদের সাথে তার ভালো সম্পর্ক আমরা জানতাম। হিলারি ক্লিনটন তার ক্লাসমেট হওয়ার কারণে, বিল ক্লিনটনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণে আমরা পরবর্তীতে বারাক ওবামা
ওবামা সহ যতজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হয়েছেন, সর্বশেষ যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেনও ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের আগের অধিবেশনে জড়িয়ে ধরে যে ভালোবাসা প্রকাশ করেছিলেন, আমরা ভেবেছিলাম জো বাইডেন পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইউনূসের দৌড় শেষ, কিন্তু নয়। আমরা দেখলাম আমেরিকার পট পরিবর্তন হয়েছে, সরকারে পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়ে আমেরিকার কোনো ম্যান্ডেট পরিবর্তন হয় নাই। বাংলাদেশের বিষয়ে যেরকমটা জো বাইডেন সরকার হাসিনাকে বের করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন পিটার দে হাসের মতন একজন রাষ্ট্রদূতের মাধ্যমে, এবং আমেরিকা থেকে বারবার তাদের কূটনৈতিক, তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সবাইকে বাংলাদেশে পাঠিয়ে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমেরিকা শক্তিশালী অবস্থান নিয়েছিলেন, আজকে এই জো বাইডেন চলে যাওয়ার পরে যে ডোনাল্ড ট্রাম্প এসেছেন, ডোনাল্ড ট্রাম্প এসে হুবহু জো বাইডেনের ফটোকপি হিসাবেই কাজ করছেন, বরঞ্চ আরো বেশি উনি করছেন। ভারতের বিরুদ্ধে যেই অবস্থানে গিয়েছেন জো বাইডেনও সেই অবস্থায় যেতে পারেননি। সেই জায়গা থেকে আমি আশা করছি বাংলাদেশের মানুষ সঠিক জায়গাটা বেছে নিবে আগামী নির্বাচনে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা আছে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য গর্বের বা অহংকারের বিষয় বলে আমি মনে করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলের ব্যক্তি নয় যে উনাকে নিয়ে আমরা কোনো গোলাটে সৃষ্টি করব এই বিষয়টার উপরে। জাতিসংঘের মহাসচিব যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়, তাহলে সত্যি সত্যি আমরা সুইজারল্যান্ড হব, এই প্রত্যাশা আমি করছি। আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামী সাহেব, গোলাম আজম সাহেব এবং বিএনপির সালাউদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল, রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল, ওই বিচারটা ঠিক হয় নাই। আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে যে ওই বিচার সঠিক হয় নাই, ভুল হয়েছে, ভুল মানে মিস্টেক কে কইছে জানেন? জয়, হ্যাঁ ভাইবনা কিন্তু মিস্টেক বলছে। কি ব্যাপারে মিস্টেক বলছে বলতেছি, আগে এটা শেষ করি। দেখেন এত দেরিতে এসে যে কথাটা বললো যে উনাদেরকে রাজাকার বলা যাবে না, অথবা রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছে সেটা ভুল বিচার হয়েছে, তার মানে কি ভাই? এতদিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু বইলা আসতেছিল সব ভুল ছিল, তাই না ভাই? সব ভুল রাজনীতি ছিল। আর ওই ভুল রাজনীতির দিকে যায়া আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই, অনেক কিছু খোয়াইছেন। কতটুকু খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। নিজেরা যদি বুঝতেই না পারবেন, তাহলে কেন এখন আইসা বলবেন যে ওই বিচারটা, ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই? আবার দেখলাম এখানে অনেকে মন্তব্য করতেছে, ও ওনার বাবা তো রাজাকার ছিল, মানে মির্জা ফখরুল সাহেবের বাবা রাজাকার ছিল। আমি ব্যক্তিগতভাবে জানি না ভাই, এগুলো সব শোনা কথা, আসলে ছিল কিনা জানি না। বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল, যার জন্য এই ফিলিংসটা, রাজাকারদের প্রতি ফিলিংস। আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝুনি তো ভাই? হারু পার্টিরা, তারা হেরে গেছে, হেরে গিয়ে বিদেশে পালায়া গেছে। এমন না যে দেশের প্রধান পালায়া গেছে, বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতেছে, এই জিএনজি তে দৌড়ানি খায়া পালাইতেছে বহু দেশ থেকে। কিন্তু পুরা দেশের সব নেতা পালায়া যাচ্ছে না, হয়তো প্রধান কয়েকজন পালায়া যাচ্ছে। আর আমাদের এখানে দেখেন, প্রধান তো পালাইছে, মসজিদের ইমাম সহকারে পালাইছে, ডিসি, ওসি, পুলিশ, র্যাবের মধ্যে, পুলিশের মধ্যে, আর্মির মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালায় নাই। আর যারা পালায়া গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে, আগের থেকেই কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে। ওদের কোনো দুশ্চিন্তা নাই, আরামের জীবন কাটাবে, বাকি জীবনটা আরামে কাটাবে। ওই অঙ্ক কইরাই তো ওরা চলছে। এবং বলতো না ওই যে কাদের, কি কাদের, ওনার নাম জিএম কাদের, না জিএম কাদের তো হইল আমাদের এই যে জাতীয় পার্টি। হায় উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন গর্জন করে। তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, এবং নিজেদের কথাও বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুষ্ঠু হবে না। ওনাদের তো ভাই নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে। কিন্তু ওনার মুখে আওয়ামী লীগের কথা শুনে আমি অবাক হই নাই। বলবেই তো, তাই না? কারণ ওনাদেরকে অনেকেই মনে করে মেড ইন ইন্ডিয়া। কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে, আমার সাথে কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না, ওনাদের অনুমতি লাগবে। ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না, যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া। আবার অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেড়াটা না, ওই যে ইন্ডিয়ান বেড়া, এরকম কথাও বলে। কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই, আপনাদের কার্যকলাপ, হ্যাঁ আপনাদের কার্যকলাপ। যাই হোক, একটু আগে আমি সময়ের কথা বলতেছিলাম, ওই সময়তে আসি। দেখেন এই যে জয়, সজীব ওয়াজেদ জয়, সজীব নামটা কোথেকে আসছে আপনারা বুঝেন তো? মজিব থেকে সজীব, হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিব নিছে, ওই মজিব থেকে সজীব ওয়াজেদ জয়। ওই সজীব ওয়াজেদ জয় তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা। কি নাম দিছিল? আর এই নামটা কখন দিছিল? 71 সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে। তখন পাকিস্তান আর্মি ওনার পাশ দিয়ে যাবার সময় ওনার কোলে এই সজীবকে দেখে বলছিল ও কোন হ্যাঁ, তখন বলছিল জয় হ্যাঁ। তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নরমুদ পায়দা হুয়া। এই কথাটা কিন্তু বানানো না,
এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে। এই জন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না, ওনার আশেপাশের মানুষগুলো ছিল চালাক, ওনারে ভাঙায়া খাইছে, ওনাকে না এই পথে নিয়ে গেছে, মানে ওয়ান ওয়ে রোডেতে ঢুকাই দিছে। হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ঠেলা দিছে। চারিদিকে অপরাধ অপরাধ, অপরাধের একটা জগৎ গড়ে তুলছিল বাংলাদেশে। এই অপরাধ জগতে সবাই এখন পলাতক, কিন্তু উনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই, বোমা ফাটাইছে। উনি এটা বুঝাই কইছে না না বুঝা কইছে, এটা খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ, খুব চিন্তার ব্যাপার। কথাটা কি জানেন, এপি নামে একটা সংস্থা, এপিতে কি হয় আমি জানি না, এপির ফুল ফর্ম কি আমি জানি না, হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস, আবার এইটাও হইতে পারে অ্যাসোসিয়েট প্রেস, এরকম একটা কিছু হইতে পারে। যাই হোক, যেটাই হোক, এই পত্রিকায় আমার মনে হয় না বাংলাদেশের কোনো নেতার কোনো ইন্টারভিউ গেছে কোনোদিন, আমার মনে হয় না। যাই হোক, ইংলিশে ইন্টারভিউ তো, আর জয় তো বুঝছেন না, ইংলিশ কইতেই পারে, উনার মুখে বাংলা ঠিক মতো আসে না। ওই যে সাড়ে কইতে কি একবার সাড়ে আড়াই হাজার নাকি বইলা ফেলাইছিল, ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছিল। যাই হোক, উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে, ওই ইন্টারভিউর এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে, উনি সরাসরি জানান দিছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না, বাংলাদেশের কথা। এই নিয়ে কিন্তু একটা টাইমে বলছিল 5ই আগস্টের পরের দিনই যে আমরা বাংলাদেশের সাথে নাই, আপনারা বুঝে নেন, আমরা আপনাদের সঙ্গে নাই, আমার মাও আপনাদের সঙ্গে নাই, আমার মাও আপনাদের সঙ্গে নাই, আমার খালাও নাই, আমিও নাই, এরকম একটা বয়ান দিছিল। ওই বয়ানের জায়গা থেকে বোধহয় এখন ওই যে রায় আসতে যাচ্ছে 13 তারিখে, ওইটা মাথায় আসার পর আমার মনে হয় নতুন চিন্তা ভাবনায় আইসা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে। বুঝে নিত অনেক রকম করে ইন্টারভিউ দেওয়া যায়, টাকার খেলা তো ভাই, বুঝেন না কেন? ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে, আবার সত্যি হইতে পারে। ওই ইন্টারভিউর বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মা তো 1400-এর উপরে মানুষ হত্যা কইরা পালায়া গেছে, আপনি এই নিয়ে কি বলেন? তখন উনি বলতেছে, খুব খেয়াল করে শুনেন, তখন উনি বলতেছে, মানে জয় বলতেছে, না 1400 না 800 মারা গেছে, মানে মিস্টেক হয়েছে, এটা মিস্টেক, মানে ভুলে মারা গেছে, মিস্টেক শব্দটা উচ্চারণ করছে। বুঝছেন? দেখেন, একজন মারলো যে বিচার হয়, 100 জন মারলো তো ওই বিচার হয়। 800 মারাটা ওনার কাছে মিস্টেক, ভুলে মাইরা ফেলাইছে। এখন দেখেন, ওনার এই বয়ানটা একটা জলজান্ত সাক্ষী হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে। কারণ উনি এপি নামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতেছে আমার মা 1400 না 800 মারছে, 800। তার মানে কি, উনি তো বড় সাক্ষী হয়ে গেল। দেখেন, নিজের অজান্তেই এই সাক্ষী হয়ে গেল। উনি সন্তান নিজের মাকেই ফাঁসায় দিছে, তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না, মনে হয় নিজের অজান্তে। হয়তো ভাবছিল 1400 অনেক শোনা যায়, 800 কই, 800 কইলে মানুষ হয়তো ক্ষমা কইরা দিবে, এরকম চিন্তাও হইতে পারে ভাই। কারণ কি ভাই জানেন, বিদেশে লেখাপড়া করছে, কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে, বিদেশিদের সঙ্গে চলাফেরা, বিদেশিদের বিয়ে করা, সবকিছুই তো বিদেশি। এই দেশটা হলো ওনার একটা ব্যাংক, এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে। যাই হোক, ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে। আমার মনে হয় উনি রাজনীতিতে আসতে চাচ্ছে, কারণ উনি বুঝা ফেলাইছে 13 তারিখে তো আমার মা এর ঝুলাই দিবে, এরপরে তো আমাকে হাল ধরতে হবে। আসলে 13 তারিখে কিন্তু ফুল শুনানি হবে না, ওই দিন ধার্য করা হবে, আসল রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানাই দিবে, রায়টা হয়তো 2-3 দিন পরে আসবে, এটা মাথায় রাখেন। ওই ব্যাপারগুলো তারা যাই না গেছে, আর যাই না গেছে বলেই ভাই ভিতরে এমনও ষড়যন্ত্রের কথা শোনা যাইতেছে যে এই 13 তারিখের মধ্যে ওনারা এমন একটা অবস্থা তৈরি করবে সারা বাংলাদেশে, কারণ ওনাদের কাছে তো ওই যে বন্দুক টন্দুক রয়ে গেছে, ওইগুলা নিয়ে ওনারা এমন একটা হামলা করবে যেন আইন কানুন সব ভাঙ্গা পড়ে, পুলিশ প্রশাসন র্যাব আর্মি সব যেন দিশাহারা হয়ে যায়। ওই দিশাহারা হয়ে গেলে দেশে একটা গৃহযুদ্ধ লাগবে, আর ওই গৃহযুদ্ধ লাগলে এমন কিছু একটা ঘটাইব, যেমন ধরে নেন সমস্ত মিডিয়া দখল করে ফেলাইলো আওয়ামী লীগ। দখল করে কি করলো, ঘোষণা দিল যে আমাদেরকে হেল্প করেন। কাদের কাছে ঘোষণা দিল? ভারতের কাছে। সিনেমার মতো ঘটনা। তখন ভারতের ওরা ঝাঁপাইয়া পড়লো বন্দুক টন্দুক লইয়া, বুঝছেন না, আমাদের দেশটাকে দখল করে নিল। এরকম চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে, এরকম গুজব ছড়ায় গেছে ভাই। অশান্তি। কারা শান্তিতে আছে জানেন? যারা এই ফেসবুকে ইউটিউবে থাকে না, ওই যে বাটন ফোন ইউজ করে শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে, ওরাই সবচেয়ে শান্তিতে আছে। আর আমরা যারা সারাক্ষণ এইসব খোঁজ খবর নেই, দেশের কথা জানতে চাই, কেন জানতে চাই ভাই? ভিতরে একটু হইলো তো লাগে, এই দেশটাকে তো দেখে আসতেছি ভাই, বহু বয়স হয়েছে তো আমার, আমি দেখে আসছি ভাই, কাউকে আমি পাই নাই, দেশপ্রেমিক মানুষ পাই নাই, এই পর্যন্ত পাই নাই। চরম সত্যি কথাটা বললাম ভাই, এই দেশের মানুষ এত কঠিন। কেমন কঠিন জানেন? ধরেন একজন বোন ছিন্ন ভিন্ন কাপড়ে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, তার গায়ের কাপড় চোপড় ছিন্ন ভিন্ন, ওইখানে 500 টাকা দেবে না কাপড় কেনার জন্য, অথচ দেখেন এই কাপড় খোলার জন্য 5-10 লাখ টাকা খরচ করে ফেলাবে, অথচ গায়ে কাপড় দিয়ে ঢাইকা দেওয়ার জন্য, ইজ্জত ঢাইকা দেওয়ার জন্য 500 টাকা খরচ করার মানুষ কম পাবেন। এইটাই হলো কঠিন বাস্তবতা। আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় সত্যিকারের বাস্তবতা কি জানেন? আমাদের দেশ একটা জায়গায় পৌঁছায় গেছে, যেখান থেকে আর ব্যাক করার কোনো উপায় নাই। ওয়ান ওয়ে রোড তো ওদিকেই যাইতে হবে। সেই রোডটা কি জানেন? একটা নতুন বাংলাদেশের। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটা ব্রেকিং নিউজ দিয়েছেন। তিনি লিখেছেন যে গত 23শে অক্টোবর রাত, মানে গতকাল লিখেছেন, বাট এটা 23শে অক্টোবর, হয়তো বা তিনি ভুল করে ফেলছেন, যেদিন চায়না আছেন। তো 23শে অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপি নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল
অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর। ফজলে আলাহি আকবর তিনি তো আপনারা জানেন যে বিএনপির একজন উপদেষ্টা, সম্ভবত উপদেষ্টা পদমর্যাদার বিএনপির আর একজন অচেনা ব্যক্তি। গত 14 মাসে এমন আরো কয়েকটি গোপন বিচার মিটিং সম্পন্ন হয়েছে দুই জগতের মানুষের, কয়েকটা না, দুই একটা হয়েছে আর কি। প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন? অবশ্যই দিয়েছেন, সে অনুমতি আছে, আমি আপনাদেরকে বলবো। অতীতে কোনো সেনাপ্রধান এমন দুঃসাহস দেখায়নি। পিনাকি ভট্টাচার্য বলছেন, অবশ্যই সত্য, অতীতে কোনো সেনাপ্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়নি। শেখ হাসিনা বলেছেন গুলি চালাও, ওয়াকার বলেছেন না গুলি চালাবো না। অতীতে কোনো সেনাপ্রধান এটা করেনি। এবং বিপ্লবের যেটা স্টেক হোল্ডার, হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান সবাইকে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলেছেন। এই কারণেই অন্য সেনাপ্রধান থেকে তিনি আলাদা, এগুলো তো বললেই হবে না। অনুমতি ছিল না বলেই কুর্মিটোলা গল্ফ ক্লাবের পেছন দিকে রাস্তা দিয়ে গোপনে সেনাভবনের পেছন দরজা দিয়ে ওয়াকারের বাসভবনে ঢুকতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায়? এখানে তিনি লিখেছেন যে দুইটি বিষয় আলোচনা হয়েছে। একটা হচ্ছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায়, এটা পিনাকি ভট্টাচার্যের মতে। বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন। এখন দেখুন, এই যে কথাটা, এটা যে কত মিথ্যা কথা। ওই জায়গায় কি আলোচনা হচ্ছে আমি জানি না। এখন উনি জানলেন কিভাবে আমি তাও জানি না, কারণ ওই জায়গায় তো তার মতে জেনারেল ওয়াকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরো কে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর ছিলেন, আরেকজন অচেনা ব্যক্তি ছিলেন। তাহলে রুদ্রদ্বার বৈঠক তিনি জানেন কেমনে? প্রশ্ন আছে, তাই না? আমি বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের ডক্টর ইউনূসের ব্যাপারে কোনো সমস্যা নেই। তারা আসলেই মনে করেন যে ডক্টর ইউনূস একজন সৎ ব্যক্তি, একজন নির্লোভ ব্যক্তি এবং তার অধীনেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। তবে তারা কিছু উপদেষ্টাদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন, কিন্তু এই উপদেষ্টারা না থাকলে নির্বাচন যাব না, এটা তারা এখনো বলেননি। এবং খুবই দুঃখজনক যে ফয়জুল কবির খান, তার ব্যাপারে বিএনপি কমপ্লেন করেছে। লোকটা কিন্তু অত্যন্ত সৎ। এখন আমি বিশ্বাস করি কি জানেন, মানে বিএনপি এবং জামাত উভয় দলই চায় তাদের পছন্দের আমলাদের বসানোর জন্য। এটা যে উপদেষ্টা দেয় না তাকেই বলা হয় যে অন্য দলের দালাল। তো হয়েছে এরকম। এখন সালাউদ্দিন আহমেদ আরেকজন ভালো উপদেষ্টা, খুবই সৎ। বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টাই খুবই সৎ। এরা হয়তো আপনারা বলতে পারেন যে এরাও যোগ্য, এরা অকর্মণ্য, কিন্তু তারা কিন্তু সৎ। এখন বিএনপি এবং জামাত তারা কিন্তু এখনো বলতেছে না যে অমুক উপদেষ্টা থাকলে কিন্তু আমি নির্বাচন অংশগ্রহণ করবো না। এখন ডক্টর ইউনূসের কথা হচ্ছে যে ভাই আমার যে উপদেষ্টারা আছে আমি এদেরকে দিয়ে সম্পন্ন করি, আর ছাত্র উপদেষ্টারা যদি নির্বাচন করে সরে যাবে, না করলে থাকবে।